হ্যালো ভিউয়ার্স, একবার চিন্তা করুন, ঘন্টায় 100 কিলোমিটার গতিতে ছুটে চলা একটি গাড়ি। আপনি ব্রেক কষলেন, কয়েক সেকেন্ডেই গাড়িটি থেমে যাবে। খুব সাধারণ ঘটনা। কিন্তু ভাই, যদি ব্রেক ফেল করে, তখন আপনার শেষ ভরসা হচ্ছে ইঞ্জিন বন্ধ করা। ইঞ্জিন বন্ধ করলে গাড়ি ধীরে ধীরে গতি হারাবে। সামনে কোনো বাধা না থাকলে একসময় গতি কমতে কমতে গাড়িটি থেমে যাবে। কিন্তু যদি সামনে দেয়াল থাকে, মানুষ থাকে অথবা রাস্তা শেষ হয়ে যায়, তাহলে দুর্ঘটনা অনিবার্য। এবার চিন্তা করুন একটি বিশাল জাহাজের কথা, যার ওজন হাজার হাজার টন, চলতেছে সাগরে। গাড়ির মতো কোনো মেকানিক্যাল ব্রেক সিস্টেম জাহাজে নেই। জাহাজ থামানোর উপায় হলো ইঞ্জিনের পাওয়ার কমানো, নিউট্রাল করা, প্রোপেলার উল্টা ঘোরানো। এটাই জাহাজের ব্রেকিং অ্যাকশন। কিন্তু বাস্তবতা হলো ইঞ্জিন বন্ধ করলেই জাহাজ থেমে যাবে না। পানির কম ঘর্ষণ এবং জড়তার কারণে একটি জাহাজ, বড় জাহাজ 5 থেকে 8 কিলোমিটার অথবা নিজের দৈর্ঘ্যের 7 থেকে 8 গুণ পথ পাড়ি দিয়ে এরপর থামবে। এটাকেই বলা হয় স্টপিং ডিস্টেন্স। অনেকে ভাবে জাহাজের তো নোঙর বা অ্যাঙ্কর আছে, যে কোনো সময় ফেললে জাহাজ দাঁড়িয়ে যাবে। এটা ভুল ধারণা। চলন্ত জাহাজের অ্যাঙ্কর ফেললে অ্যাঙ্করের চেইন ছিঁড়ে যেতে পারে, জাহাজের নিচের অংশ ফেটে যেতে পারে, পুরো জাহাজ ঘুরে গিয়ে নিয়ন্ত্রণ হারাতে পারে। অ্যাঙ্কর বা নোঙর শুধু থেমে থাকা জাহাজকে জায়গায় ধরে রাখে, ঠিক পার্কিং ব্রেকের মতো। দেখুন, জাহাজের কোনো হেডলাইটও নেই, আছে নেভিগেশন লাইট, রেড, গ্রিন এবং হোয়াইট। সাগরে হেডলাইট জ্বালিয়ে কি হবে? সমুদ্রের কুয়াশা, আর্দ্রতা এবং নোনা পানি আলোকে গিলে ফেলবে মাত্র কয়েকশো মিটারের ভেতরে। সমুদ্রে তো কোনো পিচ ঢালা রাস্তা নাই। তবে অদৃশ্য সি রুট ফলো করে জাহাজ চলে রাডার, এআইএস, জিপিএস, ইকো সাউন্ডার এবং মেরিন নেভিগেশন চার্ট ইউজ করে। এই সবের উপর ভর করে। যেমন ধরুন, রাতের বেলা ঘুটঘুটে অন্ধকারে দূরে কোনো জাহাজ দেখা যাচ্ছে। আপনি এরকম 3টি লাইট দেখলেন, সাদা এবং লাল আলো। লাল বাতি জাহাজের বাম পাশে থাকে। আপনি যদি এমন লাইট দেখেন, তার মানে হলো জাহাজ আপনার ডান থেকে বামে যাচ্ছে। সবুজ বাতি থাকে জাহাজের ডানে। সুতরাং রাতে যদি দূরে কোনো জাহাজে এমনভাবে বাতি জ্বলতে দেখেন, তার মানে জাহাজ আপনার বাম থেকে ডানে যাচ্ছে। কিন্তু যদি এমন লাইট দেখেন, তার মানে জাহাজ সরাসরি আপনার দিকে আসতেছে। ধাক্কা খাবেন যদি সরে না যান। আবার যদি এরকম একটি সাদা লাইট দেখেন, তার মানে আপনার সামনে জাহাজ আছে, কিন্তু সেটা আপনার মতোই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সমুদ্রের মাঝখানে চলাচলটা চ্যালেঞ্জিং। তবে সবচাইতে বড় চ্যালেঞ্জিং হচ্ছে পাইলটেজ বা জাহাজকে বন্দরে ঢোকানো। কারণ বন্দরের কাছে ধীরে যেতে হয়, আর ঠিক তখনই বাতাসের 3 সেকেন্ডের একটা ঝাপটা বা গাস্ট উইন্ড পুরো জাহাজকে তছনছ করে দিতে পারে। আজকের ভিডিওতে কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। কেন চট্টগ্রাম বন্দরে বড় জাহাজ ঢুকতে পারে না? মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কেন বাংলাদেশের জন্য গেম চেঞ্জার? আর কিভাবে একটি সাধারণ লোহার বাক্স বা কন্টেইনার পুরো পৃথিবীর ইতিহাস চেঞ্জ করে দিল? সব জাহাজ কিন্তু এক সাইজের হয় না। ধরুন একটি বিশাল জাহাজ, কিন্তু সাইজে এতই বড় যে পানামা খাল দিয়ে এই জাহাজ ঢুকতে পারে না। তখন সেটাকে গোটা দক্ষিণ আমেরিকা মহাদেশ ঘুরে যেতে হবে, অর্থাৎ 10,000 কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিতে হবে এক্সট্রা। ফুয়েল কস্ট বাড়বে, টাইম ডিলে হবে, আলটিমেটলি শিপিং কস্ট বাড়বে। পানামা খালের পুরনো লকের সাইজ অনুযায়ী সবচাইতে বড় যে জাহাজ পাড়ি দিতে পারে তাকে বলা হয় প্যানামেক্স জাহাজ। প্যানামেক্স ক্লাস জাহাজগুলো লম্বায় হয় সর্বোচ্চ 294 মিটার আর চওড়ায় 32 মিটার। এটা হলো সর্বোচ্চ লিমিট। প্যানামেক্স জাহাজগুলো পানামা খালের সর্বোচ্চ সীমা অনুযায়ী ডিজাইন করা জাহাজ। এই যে ক্যাপাসিটি দেখতেছেন 4500 থেকে 5000 TEU, এই TEU মানে হলো 20 ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট। এই যে কন্টেইনার, তা 20 ফিট আর 40 ফিট সাইজের হয়ে থাকে। 20 ফিট কন্টেইনারে ভারী মালামাল দেওয়া হয়। হালকা কিন্তু বেশি ভলিউমের মাল বহন করে 40 ফিট কন্টেইনার। একটি 20 ফুট কন্টেইনার হলো 1 TEU আর একটি 40 ফুট কন্টেইনার হলো 2 TEU। জাহাজের ক্যাপাসিটি যদি হয় 5000 TEU, এর মানে হলো জাহাজটি ক্যারি করতে পারবে 20 ফুট সাইজের 5000 কন্টেইনার।
টুইস্ট লক নামের একটি ছোট্ট যন্ত্রের সাহায্যে একটি কন্টেইনারের উপরে আরেকটি কন্টেইনার নিরাপদে আটকে রাখা হয়। 2016 সালে পানামা খাল সম্প্রসারণ করা হয়। এখন সর্বোচ্চ যে সাইজের জাহাজ পানামা খাল পাড়ি দিতে পারে সেগুলোকে বলা হয় নিউ প্যানাম্যাক্স জাহাজ, যা লম্বায় 366 মিটার আর চওড়ায় 49 মিটার পর্যন্ত হতে পারে, সর্বোচ্চ লিমিট। আর আরও বড় সাইজের কন্টেইনার জাহাজ হলো ULCS বা আলট্রা লার্জ কন্টেইনার শিপ, যাদেরকে মাদার ভেসেল বলা হয়। বিশ্ব বাণিজ্যের আসল রাজা হলো এসব মাদার ভেসেলগুলো। এগুলো লম্বায় প্রায় 400 মিটার, অর্থাৎ 4টা ফুটবল মাঠের সমান, ক্যাপাসিটি 18,000 থেকে 24,000 TEU। এদের পুরোপুরি অ্যাকোমোডেট করতে পারে বড় বড় ডিপ সি পোর্ট, যেমন সিঙ্গাপুর, সাংহাই, বুসান, পোর্ট অফ রটারডাম, অ্যান্টওয়ার্প এবং বাংলাদেশের ভবিষ্যতে নির্মিত মাতারবাড়ি ডিপ সি পোর্ট এদের অ্যাকোমোডেট করতে পারবে। কন্টেইনার জাহাজ তো কন্টেইনার টানে, কিন্তু কয়লা, সার, শস্য, খনিজ পদার্থ বহন করার জন্য ব্যবহার করা হয় বাল্ক ক্যারিয়ার। এসব জাহাজও সাইজের দিক দিয়ে হতে পারে হ্যান্ডিম্যাক্স, সুপ্রাম্যাক্স এবং প্যানাম্যাক্স। হ্যান্ডিম্যাক্স ছোট বন্দরে ঢুকতে পারে, সুপ্রাম্যাক্স আর একটু বড় এবং এর নিজস্ব ক্রেন থাকে, আর প্যানাম্যাক্স বাল্ক পানামা খালের লিমিট অনুযায়ী বানানো। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এসব বাল্ক ক্যারিয়ারের সাইজ এবং ক্যাপাসিটি, ভিডিওটি পজ করে দেখতে পারেন। আর এদের চেয়েও বড় সাইজের বাল্ক ক্যারিয়ারগুলোকে বলে ক্যাপসাইজ ক্যারিয়ার। এগুলো সাইজ এত বড় যে পানামা খাল দিয়ে ক্রস করতে পারে না, এজন্য দক্ষিণ আমেরিকা মহাদেশের শেষ প্রান্ত কেপ হর্নের সামনে দিয়ে এদেরকে ঘুরে যেতে হয়, এজন্যই এদের নাম ক্যাপসাইজ। এরা মূলত আয়রন ওর, কয়লা এসব বহন করে। মাল বোঝাই অবস্থায় এদের ড্রাফট হয় 17 থেকে 21 মিটার, অর্থাৎ কন্টেইনারবাহী মাদার ভেসেলের চেয়েও এদের পানির গভীরতা বেশি লাগে। ওয়েট, প্রশ্ন হলো ড্রাফট কি? জাহাজের ড্রাফট হলো জাহাজের যে অংশটা পানির নিচে চলে গেছে। জাহাজে যত বেশি মালামাল তুলবেন, ওজন তত বাড়বে, ড্রাফট তত বাড়তে থাকবে। আবার বন্দরের কাছে অগভীর পানিতে বড় জাহাজ চলার সময় পানির গতি বেড়ে গিয়ে প্রেসার কমে যায়, এতে বড় জাহাজ আরও একটু নিচের দিকে ডুবে যায়। একে বলা হয় স্কোয়াট ইফেক্ট। আর আন্ডারকিল ক্লিয়ারেন্স হলো জাহাজের একেবারে তলা থেকে সাগরের তলা, অর্থাৎ মাটির দূরত্ব। একটি জাহাজের ড্রাফট যদি হয় 15 মিটার, সেই জাহাজকে বন্দরে ভেড়াতে বন্দরের ন্যূনতম ওয়াটার ডেপথ 16 থেকে 17 মিটার হতে হবে। 18 মিটার হলে বেশি ভালো। চট্টগ্রাম বন্দরের ওয়াটার ডেপথ 9.5 থেকে 10 মিটার। এজন্য মাদার ভেসেল হোক বা ক্যাপসাইজ বাল্ক ক্যারিয়ার কখনোই চট্টগ্রামে ঢুকতে পারে না। মাতারবাড়ি ডিপ সি পোর্টের গভীরতা 18.5 মিটার, সেহেতু সেখানে মাদার ভেসেল ঢুকতে পারবে। এই ভিডিও যখন বানাচ্ছি তখনও মাতারবাড়ি ডিপ সি পোর্ট চালু হয়নি। যখন চালু হবে তখন সেখানে মাদার ভেসেল সরাসরি ভিড়তে পারবে। এটা তখন হবে বাংলাদেশের অর্থনীতির একটা নতুন ইঞ্জিন। ধরুন পায়রা বিদ্যুৎ কেন্দ্র বা রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আনবেন ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা থেকে। ওসব দেশ থেকে ক্যাপসাইজ জাহাজে কয়লা বোঝাই করে পাঠানো হয়, কিন্তু এত বিশাল জাহাজ মোংলা পোর্টের অগভীর চ্যানেলে ঢুকতে পারে না। এজন্য সেগুলো নিকটবর্তী কোনো একটি ট্রান্সশিপমেন্ট পয়েন্টে নোঙর করানো হয়। যেমন ছবিতে দেখতেছেন গভীর সাগরের বুকে একটি ফ্লোটিং ট্রান্সশিপমেন্ট ভেসেল দাঁড়িয়ে আছে, ওই মাঝেরটা। এই জাহাজ একটি ভাসমান হাব হিসেবে কাজ করে, একটি ফ্লোটিং ক্রেন বার্জ। এর এক পাশে দাঁড়িয়েছে বড় জাহাজ, আর এক পাশে ছোট জাহাজ। বড় জাহাজ থেকে কয়লা তুলে ছোট জাহাজে দিয়ে দেওয়া হলো ট্রান্সশিপমেন্ট ভেসেলের ফাংশন। এভাবেই কয়লা বড় জাহাজ থেকে শাটল ভেসেল বা ছোট জাহাজে ভরা হয়। এরপরে সেই ছোট জাহাজ পশুর নদী দিয়ে রামপালে যায় অথবা পায়রা এসে পৌঁছায়। দেখুন ভাই, এই টাইপের কোল্ড ট্রান্সশিপমেন্ট হয় ফ্লোটিং ক্রেন বার্জ দিয়ে, কিন্তু কন্টেইনার এভাবে মাঝ সাগরে অদল বদল করা হয় না। কন্টেইনার ট্রান্সশিপমেন্ট হয় কলম্বো বা সিঙ্গাপুর টাইপের টার্মিনালের STS ক্রেন দিয়ে। বিষয়টি এক্সপ্লেইন করি। ধরুন চীন থেকে মালামাল বাংলাদেশে আসবে। সাংহাইয়ের ইয়াংশান ডিপ সি পোর্ট হলো চীনের সবচাইতে বড় কন্টেইনার পোর্ট এবং দানব সাইজের ULCS জাহাজগুলোর প্রধান লোডিং বন্দর এটাই। চীনে এরকম অনেক ULCS ক্যাপেবল পোর্ট আছে। স্ক্রিনে দেখতে পারতেছেন চীনের কিছু বড় বন্দরের নাম।
এখন ধরুন সাংহাইয়ের ওই পোর্ট থেকে বাংলাদেশের জন্য মালামাল বোঝাই কন্টেইনার তোলা হলো ইউএলসিএস সাইজের একটি বিশাল বড় জাহাজে। এই জাহাজে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, থাইল্যান্ডে পাঠানো হবে এমন সব মালামাল আলাদা আলাদা কন্টেনারে ভরে ভরে বোঝাই করা হলো। ইউএলসিএস জাহাজ মাল নিয়ে এরপরে সিঙ্গাপুরে এলো। সিঙ্গাপুরের পোর্ট হলো দুনিয়ার অন্যতম বড় ট্রান্সশিপমেন্ট হাব। এখান থেকে বাংলাদেশের জন্য পাঠানো কন্টেইনারগুলো বাংলাদেশগামী ছোট ফিডার ভেসেলে ওঠানো হবে। একইভাবে যে ফিডার ভেসেল অস্ট্রেলিয়া যাবে সেটাতে অস্ট্রেলিয়ার জন্য পাঠানো কন্টেইনার তোলা হবে। তো যাই হোক, বাংলাদেশগামী ফিডার ভেসেল এরপর মাল নিয়ে চট্টগ্রাম পোর্টে চলে আসবে। এই যে সিঙ্গাপুরে মাঝখানে মাল নামানো এবং ওঠানো হলো, এর জন্য খরচ বাড়ে, সময় নষ্ট হয়। পোর্ট ম্যানেজমেন্টের ভাষায় একে বলা হয় ডাবল হ্যান্ডলিং। এবং এই কস্ট শেষ পর্যন্ত আমাদের বিদ্যুৎ বিল বা পণ্যের দামের সাথে যোগ হয়। গভীর সমুদ্র বন্দর থাকলে এই ডাবল খরচটি বেঁচে যেত। মাতারবাড়ি ডিপ সি পোর্ট চালু হলে বড় সাইজের মাদার ভেসেল আসবে। ট্রান্সশিপমেন্ট কস্ট বাবদ যে অতিরিক্ত 30% খরচ হয় সেটাও কমবে, শিপিং টাইম কমবে এবং বাংলাদেশ রিজিওনাল হাব হয়ে যেতে পারে। এশিয়াতে মালামাল সাপ্লাই দিতে চীনের বড় কন্টেইনার জাহাজ হয় সিঙ্গাপুরে আসে, নাই কলম্বো পোর্টে আসে। কলম্বো পোর্ট দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় ট্রান্সশিপমেন্ট হাব। সুতরাং বুঝতেই পারতেছেন মাতারবাড়ি বাংলাদেশের জন্য কতটা সিগনিফিকেন্ট হতে যাচ্ছে। মাতারবাড়ি কেন আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ। এবার ধরুন তেলবাহী জাহাজ তথা অয়েল ট্যাঙ্কারের কথা। যেমন অ্যাফ্রাম্যাক্স হলো মাঝারি তেলের ট্যাঙ্কার, বাংলাদেশের প্রোডাক্ট ট্যাঙ্কার হিসেবে এটা আসে। সুয়েজম্যাক্স হলো সুয়েজ খাল পাড়ি দিতে পারে এমন সর্বোচ্চ সাইজের তেলবাহী জাহাজ। আর ভিএলসিসি হলো ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার, এটা বিশাল সাইজের অয়েল ট্যাঙ্কার। মধ্যপ্রাচ্য থেকে এশিয়ায় তেল সরবরাহের জন্য এটা পারফেক্ট। এই ভিএলসিসি কিন্তু কোনো সাধারণ পোর্টে ঢোকে না। তাহলে এই ভিএলসিসিতে তেল তোলে কিভাবে? উত্তর হলো ডিপ ওয়াটার অয়েল টার্মিনাল বা অফশোর লোডিং ফ্যাসিলিটি থেকে। যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের বড় বড় অফশোর লোডিং ফ্যাসিলিটিগুলো। সোজা বাংলায় পাইপে করে তেল সাগরের গভীরে বানানো টার্মিনালে নিয়ে সেখান থেকে এসব বড় সাইজের জাহাজে লোড করা হয়। টার্মিনালগুলো যেখানে বানানো হয় সেখানে সমুদ্রের পানির গভীরতা 20 থেকে 25 মিটার হয়ে থাকে, যা এই টাইপের ভিএলসিসি জাহাজ দাঁড়ানোর জন্য যথেষ্ট। তেল তোলা হয় কিভাবে সেটা তো দেখা গেল, তেল খালাস করা হয় কিভাবে সেটা আবার দেখুন। এই যেমন ভিএলসিসি জাহাজগুলো বাংলাদেশের জন্য তেল খালাস করে মহেশখালীর এসপিএম বা সিঙ্গেল পয়েল মোরিংয়ে। সেটা আবার কি? এই এসপিএম হলো সমুদ্রের মাঝখানে একটা বিশাল লোহার বয়া। বড় তেলের জাহাজ এই বয়ার সাথে দড়ি বেঁধে দাঁড়ায় এবং সেখানেই তেল নামায়। এই বয়ার সাথে পাইপলাইন থাকে আর তেল সরাসরি পাইপ দিয়ে তীরে চলে যায়। অর্থাৎ তেল খালাসের জন্য জাহাজকে বন্দর পর্যন্ত আসতেই হয় না। অনেক দেশ অফশোর অ্যাঙ্করেজ তৈরি করে যেখানে 25 থেকে 30 মিটার সমুদ্রের পানির গভীরতা থাকে। ভিএলসিসি জাহাজগুলো এখানেও দাঁড়াতে পারে। মিডল ইস্টের যে কোনো একটি তেল রপ্তানিকারক দেশের কথা একবার চিন্তা করুন, ধরুন সৌদি আরব। সেখান থেকে তেল সুয়েজ খাল হয়ে ইউরোপে পাঠাতে সুয়েজম্যাক্স জাহাজ লাগে। অর্থাৎ সুয়েজ খাল দিয়ে সবচাইতে বড় যে জাহাজ পাড়ি দিতে পারে সেই জাহাজ। কিন্তু যদি এশিয়াতে তেল পাঠানো হয় তখন ইউজ করা হয় আরও বড় অর্থাৎ ভিএলসিসি, কারণ তখন তো আর সুয়েজ খাল পাড়ি দেওয়ার দরকার হইতেছে না। তবে ভিএলসিসি এর চেয়েও বড় অয়েল ট্যাঙ্কার আছে, সেটা হলো ইউএলসিসি বা আল্ট্রা লার্জ ক্রুড ক্যারিয়ার, বিশ্বের সবচেয়ে বড় তেলের ট্যাঙ্কার। পৃথিবীতে কেবল 5 থেকে 6টি বন্দর আছে যেখানে এই জাহাজগুলো ভিড়তে পারে। এই জাহাজের ড্রাফট লাগে 24 মিটার, অর্থাৎ এগুলোর জন্য অত্যন্ত গভীর পানির প্রয়োজন হয়। বাংলাদেশ বা ভারতের কোনো বন্দরেই ইউএলসিসি ঢুকতে পারবে না। এবার ফিরে আসি বন্দর ব্যবস্থাপনায়। 1956 সালের আগে বন্দরগুলো ছিল বিশৃঙ্খলতার আখড়া। তখন কোনো কন্টেইনার ছিল না, অর্থাৎ ওই সেই লোহার কন্টেইনার। চালের বস্তা, তেলের ড্রাম এবং কাঠের বাক্স সব আলাদা আলাদাভাবে জাহাজে তোলা হতো। এই পদ্ধতির নাম ছিল ব্রেক বাল্ক। ধরুন একটি ট্রাকে 500 বস্তা আলু আনা হতো। বন্দরে পৌঁছানোর পর ট্রাক থেকে সব বস্তা নামানো হতো। শ্রমিকরা সেটা আবার জাহাজে একটা একটা করে তুলতো। জাহাজ আবার গন্তব্যে পৌঁছানোর পরে সেই সব বস্তা আবার একটা একটা করে নামানো হইতো। এরপরে আবার একটা একটা করে ট্রাকে তোলা হইতো।
এতে সময় লাগতো, শ্রম লাগতো, ভুল হইতো, চুরি হইতো, মাল নষ্ট হইতো। কিন্তু ম্যালকম ম্যাকলিন নামের একজন ট্রাক ড্রাইভারের মাথায় একটা বুদ্ধি আসে। তিনি ভাবলেন, ট্রাকের বস্তাগুলো আলাদা আলাদাভাবে নামানোর দরকার কি? আমি যদি ট্রাকের উপরের পুরো বাক্সটাই খুলে জাহাজের উপরে বসিয়ে দিই তাহলে? 1956 সালে তিনি আইডিয়াল এক্স নামের একটি জাহাজে 58টি কন্টেইনার তুলে যাত্রা শুরু করেন। ফলাফল, মাল তোলার খরচ সেই সময়কার $5.83 থেকে কমে মাত্র 15.8 সেন্টে নেমে গেল। খরচ কমলো 97%। এ থেকেই তৈরি হলো কন্টেইনার কনসেপ্ট। আজ আপনার হাতের স্মার্টফোন থেকে শুরু করে গায়ের বিদেশি ব্র্যান্ডের টি শার্ট সবই এই কন্টেনারেই করে এসেছে। ম্যালকম শুধু জাহাজের ব্যবসার খরচই কমায়নি, তিনি বিশ্বায়ন বা গ্লোবালাইজেশনেরও জন্ম দিয়েছেন কাইন্ড অফ। একটি আধুনিক বন্দর কিন্তু শুধু জাহাজ বাঁধার ঘাট নয়, একে মূলত 3টি জোনে ভাগ করা যায়। প্রথম অংশের নাম হলো দ্য কি বা ফ্রন্ট লাইন। এখানে বিশাল সব শিপ টু শোর ক্রেন থাকে। এই ক্রেনগুলো অচল থাকা মানে হলো পোর্টের প্রতি ঘন্টায় লক্ষাধিক টাকার ক্ষতি, তাই এখানে 1 সেকেন্ডও সময় নষ্ট করাটাও বিলাসিতা। দ্বিতীয় অংশটি হলো দ্য ইয়ার্ড। এটা হলো গোডাউন বা স্টোরেজ। এখানে কন্টেইনারগুলো স্তরে স্তরে সাজানো থাকে। এখানে কাজ করে আরটিজি বা রাবার টায়ার গ্র্যান্টি ক্রেন। আর শেষ ধাপ হলো দ্য গেট। এখান দিয়েই ট্রাক বা রেলে করে পণ্য বন্দর থেকে শহরে ঢোকে। আজকাল আধুনিক সব পোর্টে পেপার বা কাগজ লাগে না, সবাই অটোমেটিক স্ক্যানিং বা RFID প্রযুক্তিতে। কিন্তু পোর্টের এই বিশাল কর্মযজ্ঞ চালাইকে বেশিরভাগ সময় ব্যবহার হয় ল্যান্ডলর্ড মডেল। এর মানে হলো বন্দর কর্তৃপক্ষ, যেমন ধরুন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ হলো জমির মালিক। তাদের কাজ পুরো বন্দরের অবকাঠামো বানানো, আর ভেতরে ট্রেন চালানো, কন্টেইনার বা মাল উঠানো নামানোর কাজ করে প্রাইভেট কোম্পানি বা টার্মিনাল অপারেটর। ঠিক যেমন শপিং মলের মালিক দোকান ভাড়া দেয়, কিন্তু ব্যবসা করে দোকানদার। যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু নাম করা টার্মিনাল অপারেটর কোম্পানির নাম: রেড সি গেটওয়ে, ডিপি ওয়ার্ল্ড, PSA সিঙ্গাপুর। এরা ল্যান্ডলর্ড মডেল ছাড়াও আরও কিছু মডেল আছে পোর্ট অপারেশনের জন্য। যেমন সার্ভিস পোর্ট মডেলে পোর্টের মালিকও সরকার, চালায়ও সরকার। অন্যদিকে টুল পোর্ট মডেলে সরকার এবং বেসরকারি কোম্পানি মিলেমিশে পোর্ট অপারেট করে, পোর্টের মালিক সরকারি থাকে। আবার ফুললি প্রাইভেটাইজ পোর্ট হলো একেবারেই বেসরকারি মালিকানাধীন পোর্ট। পোর্টের আয় আসে মূলত ট্যারিফ থেকে। জাহাজ পোর্টে ঢুকলেই টোনেজ ডিউ দিতে হয়। জাহাজ যত বড়, ফি তত বেশি। এটা হলো জাহাজের জন্য বন্দর প্রবেশের প্রবেশ মূল্য। আর যখন জাহাজ মাল তুলবে বা নামাবে তখন দিতে হয় ওয়াফেস, অর্থাৎ যেটি ব্যবহার এবং কন্টেনার হ্যান্ডলিং ফি। এই চার্জ মাল ভেদে আলাদা হয়। গমের জন্য 1 রেট, কয়লার জন্য আর 1 রেট, আর কন্টেইনারের জন্য আবার সম্পূর্ণ ভিন্ন ট্যারিফ। ওয়াফেজই হলো বন্দরের সবচেয়ে বড় আয়, কারণ প্রতি টন মাল যেটি পেরোতেই এই ফি দিতে হয়। বন্দরে প্রতিটি ঘন্টা অত্যন্ত মূল্যবান। প্রতিটি জাহাজের জন্য বন্দরে নির্দিষ্ট একটি সময় বেঁধে দেওয়া হয়, যাকে বলা হয় লে টাইম বা ফ্রি টাইম। এই সময়ের মধ্যেই সমস্ত মাল নামানো এবং তোলা শেষ করতে হয়। জাহাজ যদি নিজের দোষে বেশি সময় দাঁড়িয়ে থাকে তাহলে তাকে দিতে হয় ড্যামারেজ বা জরিমানা। তবে যদি দেরি বন্দরের কারণে হয়, যেমন ক্রেন নষ্ট, জ্যাম বা আবহাওয়া, তখন জাহাজের কোনো জরিমানা দিতে হয় না। ভবিষ্যতে বন্দরগুলো হবে আরও স্মার্ট। রটারডাম বা সিঙ্গাপুরের মতো পোর্টে এখনই মানুষের চেয়ে রোবটের কাজ বেশি। সেখানে ক্রেনগুলো অটোমেটিক হয়ে গেছে। একে বলা হয় 4th জেনারেশন পোর্ট। বন্দর হলো বিশ্ব অর্থনীতির হৃৎপিণ্ড। এই হৃৎস্পন্দন থামলে বিশ্ব অচল হয়ে যায়। তাই পরের বার যখন আপনি বিদেশ থেকে ইম্পোর্টেড কোনো চকলেট খাবেন বা নতুন ল্যাপটপ কিনবেন, মনে রাখবেন এটা কোনো জাদুমন্ত্রে আপনার কাছে এসে পৌঁছায়নি। এটা এসেছে ঝড় ঝঙ্কা পাড়ি দিয়ে কোনো একটা ব্যস্ত বন্দরের গেট পেরিয়ে। আর এত বড় বড় জাহাজ এত সব দামি মালামাল ক্যারি করে, ডুবে গেলে কি হবে? ইন্স্যুরেন্স কে দেবে? দেয় কে? এই ইন্স্যুরেন্স নিয়ে চলে আর এক বিশাল বাণিজ্য। মাথা ঘুরে যাবে। এই ভিডিওটি দেখতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিতে এবং শেয়ার করতে ভুলবেন না। এমন ভিডিও যাতে মিস না হয় এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।